স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৮ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। প্রথম অধ্যায়, অতীত স্মরণ। অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা পৌরাণিক কাহিনী এবং লোককথার ভূমিকা আলোচনা করো। পেশাগত ইতিহাসের সংজ্ঞা ও গুরুত্ব লেখো। অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো। জাদুঘরের সংজ্ঞা, উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘর বা মিউজিয়াম বা সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় অধ্যায়, ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। তৃতীয় অধ্যায়, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। ভারতে অবশিল্পায়নের কারণগুলো কী ছিল? ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। বা ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। অথবা ভারতের রেলপথ প্রবর্তনে ব্রিটিশ কোম্পানির উদ্দেশ্য কী ছিল? ভারতের অর্থনীতিতে ইহা কী প্রভাব ফেলেছিল? চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলোর বিবরণ দাও। জোর দেবে নানকিং ও তিয়েনশিয়েন সন্ধিতে। চতুর্থ অধ্যায়, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। বাংলায় নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো আলোচনা করো। চীনের চৌঠা মে আন্দোলনের কারণ, ফলাফল বা কারণ ও গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক ভারতের শাসন। ভারত শাসন আইন 1919 বা মন্টেগু চেমসফোর্ডের শাসন সংস্কার আইন বা ভারত শাসন আইন 1935 আলাদা আলাদাভাবে করবে, কিন্তু প্রশ্নের ধরন একই থাকবে। পটভূমি, উদ্দেশ্য, কারণ, এই আইনের ধারা, বিভিন্ন দিক, শর্ত, বৈশিষ্ট্য, এর প্রতিক্রিয়া, এর ত্রুটি, সীমাবদ্ধতার মূল্যায়ন করো বা এর গুরুত্ব লেখো। রাওলাট আইন কী ও কেন প্রবর্তন করা হয়? এর শর্ত, ভারতীয়দের প্রতিক্রিয়া ও গান্ধীজির ভূমিকা লেখো। ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষ ও আজাদ হিন্দ ফৌজের অবদান পর্যালোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের প্রশ্ন দুভাবে আসতে পারে। এক, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো, তখন এর পটভূমি, কারণ, ব্যর্থতার কারণ, প্রকৃতি, গুরুত্ব, মহিলাদের ভূমিকা এইসব লিখতে হবে। অথবা কেটে কেটে এভাবে পড়তে পারে, এই আন্দোলনের পটভূমি ও গুরুত্ব লেখো বা পটভূমি ও ব্যর্থতার কারণগুলো লেখো। সপ্তম অধ্যায়, ঠান্ডার লড়াইয়ের যুগ। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠান্ডার লড়াই বলতে কি বোঝো? ঠান্ডার লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। বা ঠান্ডার লড়াই বলতে কি বোঝো? এর উদ্ভব সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যাগুলো আলোচনা করো। বা ঠান্ডার লড়াই বলতে কি বোঝো? কোন পরিস্থিতিতে ঠান্ডার যুদ্ধের উদ্ভব হয়? সুয়েজ সংকট বলতে কি বোঝো? সুয়েজ সংকট সৃষ্টির কারণগুলো লেখো। বা সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। বা সুয়েজ সংকটের ফলাফল বা গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল? এখানে উত্তর একই, কিন্তু প্রশ্নের ভাষা আলাদা। জোট নিরপেক্ষতার প্রধান নীতিগুলি কী ছিল? এই আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। বা আন্তর্জাতিক জোট নিরপেক্ষ রাজনীতিতে ভারতের ভূমিকা কী ছিল? বা ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো। বা ভারতের জোট নিরপেক্ষ নীতির সাফল্য ও ব্যর্থতা আলোচনা করো। অষ্টম অধ্যায়ে, অবৌপনিবেশিকরণ। অবৌপনিবেশিকরণ বলতে কি বোঝো? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? বা স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো।